আমার নাম মেঘলা। ছোটবেলা থেকেই আমি খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলাম। বেশি বন্ধু ছিল না, নিজের মতো থাকতে ভালো লাগত। বাবা মা খুব আদর করে মানুষ করেছিলেন। পড়াশোনা শেষ হওয়ার কিছুদিন পরই আমার বিয়ে হয় পাশের জেলার এক ভদ্র পরিবারের ছেলের সঙ্গে। আমার স্বামীর নাম আরিফ। মানুষ হিসেবে খুব ভালো, দায়িত্বশীল আর শান্ত স্বভাবের। বিয়ের পর আমি চলে এলাম নতুন সংসারে। বাড়িতে ছিল আমার শাশুড়ি আর আমার দেবর রাহুল। রাহুল তখন কলেজে পড়ত, বয়সে আমার থেকে মাত্র 2 বছরের ছোট। প্রথম দিন থেকেই সে আমাকে খুব সম্মান করত, সবসময় হাসি খুশি থাকত, আমি কিছু চাইবার আগেই এনে দিত। শুরুতে সবকিছু খুব সুন্দরভাবেই চলছিল। শাশুড়িও আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। আমি ধীরে ধীরে পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিলাম। সকাল থেকে রাত পর্যন্ত কাজের ফাঁকে কখন যে দিন কেটে যেত বুঝতেই পারতাম না। রাহুল প্রায়ই আমার আশেপাশে ঘুরঘুর করত। কখনো বাজার থেকে আমার পছন্দের ফল নিয়ে আসত, কখনো বলতো, ভাবি, তোমার হাতে রান্না করলে খাবারের স্বাদই আলাদা হয়। আমি এসবকে স্বাভাবিকভাবেই নিতাম, কারণ বাড়ির ছোট ছেলে হিসেবে একটু বেশি আদর পাওয়াটা স্বাভাবিক। আমিও তাকে ছোট ভাইয়ের মতোই দেখতাম। কিন্তু ধীরে ধীরে আমি একটা বিষয় লক্ষ্য করতে শুরু করলাম। রাহুল মাঝে মাঝে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকে। আমি কথা বললে সে গভীর মনোযোগ দিয়ে শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকত। প্রথমে ভাবলাম হয়তো আমার ভুল ধারণা, কিন্তু দিন যেতে যেতে তার আচরণ আরও বদলাতে লাগল। একদিন দুপুরে আমি ছাদে কাপড় শুকোতে দিয়েছিলাম। হালকা বাতাসে আমার শাড়ির আঁচল বারবার উড়ছিল। হঠাৎ খেয়াল করলাম রাহুল দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। আমি হেসে বললাম, কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে হঠাৎ চমকে উঠে বলল, না ভাবি, কিছু না। তার চোখে কেমন যেন অস্বস্তি ছিল। আমি বিষয়টা আর বাড়াইনি, কিন্তু সেই দিন থেকেই আমার মনের ভেতর একটা অজানা প্রশ্ন জন্ম নিল। সেদিন রাতে ঘুমানোর আগে আমি অনেকক্ষণ ভাবছিলাম, হয়তো আমি বেশি ভাবছি, হয়তো ছেলেটা এখনও ছোট, তাই এমন আচরণ করছে। কিন্তু মনের ভেতরের অস্বস্তিটা কিছুতেই কাটছিল না। পরের কয়েকদিন আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে হয়তো আমি ভুল ভাবছি। একই বাড়িতে থাকতে গেলে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বিষয়টা নিয়ে আর মাথা ঘামাতে চাইনি। কিন্তু কিছু ঘটনা বারবার আমাকে চিন্তায় ফেলে দিচ্ছিল। একদিন সকালে আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। শাশুড়ি পাশের বাসায় গিয়েছিলেন আর স্বামী অফিসে। রান্না করতে করতে হঠাৎ দেখি রাহুল দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিছু লাগবে? সে বলল, না ভাবি, শুধু দেখছিলাম তুমি কত দ্রুত সব কাজ সামলে ফেলো। আমি হালকা হেসে বললাম, এসব শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। সে উত্তর দিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে চলে গেল। ঘটনাটা ছোট হলেও আমার অস্বস্তি হচ্ছিল, কারণ আগে সে এমন ছিল না। তারপর একদিন বিকেলে আমি ড্রয়িং রুমে কাপড় ভাঁজ করছিলাম। রাহুল এসে বলল, ভাবি, একটা কথা বলি, রাগ করবে না তো? আমি স্বাভাবিকভাবে বললাম, আগে বলো, তারপর দেখা যাবে। সে একটু চুপ থেকে বলল, তুমি আসার পর বাড়িটা অনেক বদলে গেছে, আগের থেকে অনেক ভালো লাগে। আমি কথাটা স্বাভাবিকভাবেই নিলাম। বললাম, সংসার তো সবার জন্য, সবাই মিলে ভালো রাখলেই ভালো লাগে। কিন্তু সে আর কিছু না বলে চুপ করে বসে রইল। তার এই চুপচাপ স্বভাবটা নতুন ছিল। সেদিন রাতে আমার স্বামী আরিফ বাড়ি ফিরলে আমি হালকা করে বিষয়টা তুললাম। আমি বললাম, তোমার ভাইকে কেমন যেন বদলে যাওয়া মনে হচ্ছে। আরিফ অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? আমি সরাসরি কিছু বললাম না, শুধু বললাম, আগের মতো হাসি খুশি নেই, সবসময় চিন্তিত থাকে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, কলেজের পড়াশোনা, ভবিষ্যৎ নিয়ে টেনশন করছে হয়তো। আমি মাথা নাড়লাম, কথাটা যুক্তিসঙ্গত মনে হলো। কিন্তু কয়েকদিন পর একটা ঘটনা আমার ভাবনাকে আরও গভীর করে দিল। সেদিন সন্ধ্যায় বাড়িতে বিদ্যুৎ ছিল না, পুরো বাড়ি অন্ধকার। আমি মোমবাতি খুঁজছিলাম। হঠাৎ দেখলাম রাহুল বারান্দায় একা বসে আছে। আমি বললাম, অন্ধকারে একা বসে আছো কেন? সে ধীরে বলল, কিছু চিন্তা করছি। কি চিন্তা? সে হালকা হেসে বলল, ভবিষ্যৎ নিয়ে। আমি তাকে উৎসাহ দিয়ে বললাম, ভবিষ্যৎ নিয়ে ভয় পেলে হবে না, পড়াশোনায় মন দাও, সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে সে মাথা নাড়ল, কিন্তু তার চোখে এমন এক ধরনের অস্বস্তি ছিল যেটা আমাকে চিন্তায় ফেলে দিল। সেদিন রাতে নিজের ঘরে ফিরে আমি একটা সিদ্ধান্ত নিলাম, পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা বুঝে শান্তভাবে সামলাতে হবে। কোনো ভুল বোঝাবুঝি যেন বড় সমস্যায় পরিণত না হয়। কারণ একই বাড়ির সম্পর্কগুলো খুব সংবেদনশীল। সামান্য দূরত্ব বা ভুল বোঝাবুঝিও অনেক বড় ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে।
দিনগুলো ধীরে ধীরে অদ্ভুত হয়ে উঠছিল। রাহুল আগের মতো স্বাভাবিক ছিল, কিন্তু মাঝে মাঝে তার আচরণ আমাকে গভীরভাবে অস্বস্তিতে ফেলত। আমি চেষ্টা করতাম বিষয়গুলোকে স্বাভাবিকভাবে নিতে, কিন্তু কিছু কিছু মুহূর্ত ছিল যেগুলো উপেক্ষা করা কঠিন হয়ে যাচ্ছিল। একদিন দুপুরে আমি নিজের ঘরে কাপড় গুছাচ্ছিলাম। জানালার পাশে দাঁড়িয়ে শাড়ি ভাঁজ করছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। ভাবি, ভেতরে আসব? আমি বললাম, হ্যাঁ, আসো। রাহুল ভেতরে এসে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার হাতে একটা ছোট ব্যাগ ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি আছে এতে? সে একটু লজ্জা পেয়ে বলল, তোমার জন্য একটা জিনিস এনেছি। আমি অবাক হয়ে ব্যাগটা হাতে নিলাম। খুলে দেখি একটা সুন্দর শাড়ি। আমি সঙ্গে সঙ্গে বললাম, এগুলো কেন এনেছ? তোমার এখন এসব কেনার দরকার নেই। সে মৃদু হেসে বলল, জানি না কেন, এটা দেখেই মনে হলো তোমার ওপর ভালো মানাবে। তার কথাটা শুনে আমি অস্বস্তি অনুভব করলাম, কারণ এভাবে আলাদা করে উপহার দেওয়ার প্রয়োজন ছিল না। আমি শান্ত গলায় বললাম, এসব আর আনবে না, আমি তোমার বড় ভাবি, দূরত্ব বজায় রাখা ভালো। আমার কথা শুনে সে কিছুটা চুপ হয়ে গেল। তারপর নিচু গলায় বলল, আমি কি খুব ভুল কিছু করছি? আমি একটু থেমে বললাম, ভুল না, কিন্তু কিছু সীমা আছে, সেই সীমাটা মনে রাখা দরকার। সে আর কোনো কথা না বলে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন সন্ধ্যায় আমার মনটা অদ্ভুত ভারী হয়েছিল। আমি বুঝতে পারছিলাম রাহুলের ভেতরে কিছু একটা চলছে, কিন্তু সে হয়তো নিজেও বুঝতে পারছে না কিভাবে সেটা সামলাবে। রাতে খাওয়ার সময় সবাই একসাথে বসেছিলাম। শাশুড়ি নানা গর্ত করছিলেন, আরিফ অফিসের কথা বলছিল, কিন্তু রাহুল পুরো সময়ে চুপচাপ ছিল। হঠাৎ শাশুড়ি হাসতে হাসতে বললেন, এবার তো রাহুলের বিয়ের কথাও ভাবতে হবে। আমি হেসে বললাম, হ্যাঁ মা, একটা ভালো মেয়ে দেখুন। কিন্তু রাহুল তখন হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, সবাই কি নিজের পছন্দের মানুষকে পায়? টেবিলের পরিবেশ মুহূর্তে নীরব হয়ে গেল। শাশুড়ি হেসে বললেন, এসব সিনেমার ডায়লগ বাদ দে, আগে পড়াশোনা শেষ কর। কিন্তু আমি বুঝতে পারছিলাম কথাটা শুধু সাধারণ কথা ছিল না। খাওয়া শেষে আমি রান্নাঘরে বাসন ধুচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে রাহুলের কণ্ঠ শুনলাম, ভাবি, আমি যদি কোনোদিন তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও। আমি ঘুরে তাকিয়ে বললাম, হঠাৎ এসব কথা বলছো কেন? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু অনুভূতি আছে যেগুলো মানুষ চাইলেও বদলাতে পারে না। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি এবার দৃঢ় গলায় বললাম, রাহুল, তোমার এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত, ভুল চিন্তা মাথায় আনো না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে চলে গেল। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল পরিস্থিতি হয়তো আরও খারাপের দিকে যাচ্ছে, আর আমি যদি এখনই সাবধান না হই তাহলে এই সম্পর্কের ভারসাম্য একদিন পুরো পরিবারকে ভেঙে দিতে পারে। পরের দিন সকাল থেকেই আমি সিদ্ধান্ত নিলাম রাহুলের সাথে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখব। অকারণে কথা বলবো না, একা কোথাও বসবো না, কারণ আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি যত দ্রুত সামলানো যাবে ততই ভালো। কিন্তু একই বাড়িতে থেকে পুরোপুরি দূরে থাকাও সহজ ছিল না। সেদিন দুপুরে শাশুড়ি এক আত্মীয়ের বাসায় গিয়েছিলেন, আরিফ অফিসে। আমি একা ঘরে বসে কাপড়ে বোতাম লাগাচ্ছিলাম। হঠাৎ দরজার বাইরে রাহুলের কণ্ঠ শুনলাম, ভাবি, একটু কথা ছিল। আমি কিছুটা অস্বস্তি নিয়ে বললাম, কি কথা? সে ভেতরে এসে দরজার পাশে দাঁড়ালো। আজ তার মুখটা কেমন যেন ক্লান্ত দেখা যাচ্ছিল। সে ধীরে বলল, তুমি কি আমার ওপর রাগ করেছ? আমি শান্তভাবে বললাম, না, কিন্তু কিছু বিষয় এড়িয়ে চলা ভালো। সে মৃদু হেসে বলল, তুমি এখন আমাকে এড়িয়ে চলছ। আমি কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ নীরব থাকার পর সে আবার বলল, আমি জানি তুমি আমাকে ভুল ভাবছ, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। তার গলায় অসহায়ত্ব ছিল, কিন্তু আমি জানতাম এই মুহূর্তে একটু নরম হলেই পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। আমি দৃঢ় গলায় বললাম, রাহুল, তোমার এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত, ভুল চিন্তা মাথায় আনো না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে চলে গেল। কিন্তু তার যাওয়ার পরও আমার মন শান্ত হয়নি। রাতে আরিফ বাড়ি ফিরলে আমি আবার বিষয়টা নিয়ে কথা বললাম। আরিফ অনেকক্ষণ চুপ থেকে বলল, আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি ও কেমন যেন বদলে গেছে, কিন্তু আমি ভাবিনি বিষয়টা এত দূর গেছে। আমি বললাম, আমি চাই না কোনো ঝামেলা হোক, শুধু চাই সবকিছু স্বাভাবিক হয়ে যাক। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ওর সাথে কথা বলবো, তবে খুব সাবধানে, যেন ব্যাপারটা আরও খারাপ না হয়। আমি মাথা নাড়লাম। সেদিন গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। জানালার পাশে কেমন যেন একটা শব্দ হচ্ছিল। আমি ধীরে উঠে পর্দা সরাতেই দেখলাম কেউ দ্রুত সরে গেল।
আমার বুক ধক করে উঠল। পুরো বাড়িতে তখন নিস্তব্ধতা, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন অনেকক্ষণ ধরে জানালার পাশে দাঁড়িয়েছিল। আমি আর ঘুমাতে পারলাম না। সারা রাত শুধু একটা কথাই ভাবছিলাম, রাহুল কি সত্যিই নিজেকে সামলাতে পারছে, নাকি পরিস্থিতি আমার ধারণার থেকেও বেশি জটিল হয়ে গেছে। পরদিন সকালে নাস্তার টেবিলে রাহুলকে একদম স্বাভাবিক লাগছিল। সে হাসছিল, শাশুড়ির সাথে গল্প করছিল, কিন্তু মাঝে মাঝে তার চোখ আমার দিকে চলে আসছিল, আর সেই চোখের দৃষ্টি আমাকে আবারও অস্বস্তিতে ভরিয়ে দিচ্ছিল। দিন যত যাচ্ছিল বাড়ির পরিবেশ তত অদ্ভুত হয়ে উঠছিল। বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে একটা চাপা অস্বস্তি যেন সবাইকে ঘিরে ফেলেছিল। আমি চেষ্টা করতাম রাহুলের সামনে কম যেতে, কিন্তু সে যেন ইচ্ছে করেই কোনো না কোনো অজুহাতে আমার আশেপাশে চলে আসত। একদিন বিকেলে আমি ছাদে গাছগুলোতে পানি দিচ্ছিলাম। আকাশে হালকা মেঘ, বাতাসে অদ্ভুত নীরবতা। হঠাৎ পিছন থেকে রাহুল বলল, ভাবি, তুমি কি কখনো কাউকে ভুল সময়ে ভালোবেসেছ? আমি চমকে তার দিকে তাকালাম। সে রেলিংয়ের পাশে দাঁড়িয়েছিল, চোখে গভীর ক্লান্তি। আমি শান্ত থাকার চেষ্টা করে বললাম, কিছু অনুভূতি মানুষকে ভুল পথে নিয়ে যায়, তাই সময় থাকতে নিজেকে থামাতে হয়। সে মৃদু হেসে বলল, কিন্তু যদি মন কথা না শোনে? আমি এবার একটু কঠিন গলায় বললাম, তাহলে সেই অনুভূতি থেকে দূরে চলে যাওয়াই ভালো। আমার কথাটা শুনে সে চুপ হয়ে গেল। সেদিন রাতে খাওয়ার পর আমি নিজের ঘরে বসেছিলাম। আরিফ তখনও অফিসের কিছু কাজ করছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি রাহুল দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, এত রাতে? সে নিচু গলায় বলল, কিছু কথা আছে, আজ না বললে হয়তো আর কখনো বলা হবে না। আমি অস্বস্তি নিয়ে বললাম, কি কথা? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি চেষ্টা করেছি তোমাকে শুধু ভাবি হিসেবে দেখতে, কিন্তু পারিনি। আমার বুকের ভেতর কেমন যেন জমে গেল। সে আবার বলল, তুমি এই বাড়িতে আসার পর সব বদলে গেছে। তোমার কথা, তোমার যত্ন, সব কিছু আমাকে দুর্বল করে দিয়েছে। আমি এবার দৃঢ় গলায় বললাম, রাহুল, থামো। তুমি যা বলছো সেটা ভুল, খুব ভুল। সে কষ্টভরা চোখে বলল, জানি, তাই তো নিজেকে ঘৃণা হচ্ছে। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, তুমি এখন আবেগ আর বাস্তবতার পার্থক্য বুঝতে পারছ না। আমি তোমার ভাইয়ের স্ত্রী, এই সম্পর্কের একটা সম্মান আছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি আবার বললাম, আজ যা বললে এটা এখানেই শেষ হওয়া দরকার, না হলে শুধু তুমি না, পুরো পরিবার ভেঙে যাবে। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমি বললাম, তাহলে নিজেকে সামলাও, এটাই তোমার সবচেয়ে বড় দায়িত্ব। সে আর কিছু না বলে ঘুরে চলে গেল। কিন্তু সেদিন রাতে আমার নিজেরও খুব খারাপ লাগছিল, কারণ আমি বুঝতে পারছিলাম রাহুল খারাপ মানুষ নয়, সে শুধু ভুল অনুভূতির মধ্যে আটকে গেছে। পরদিন সকালে আরিফ আমার মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে খুব চিন্তিত লাগছে, কিছু হয়েছে? আমি অনেকক্ষণ চুপ থাকার পর সব খুলে বললাম। সব শুনে আরিফ গভীরভাবে চুপ হয়ে গেল। তারপর ধীরে বলল, আমি ভেবেছিলাম হয়তো এটা সাময়িক ব্যাপার, কিন্তু এখন বুঝছি বিষয়টা সিরিয়াস। আমি ভয় পেয়ে বললাম, তুমি রাগ করে কিছু বলো না প্লিজ, আমি চাই না ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট হোক। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও সেটা চাই না, কিন্তু এখন একটা সিদ্ধান্ত নিতেই হবে, কারণ এভাবে চলতে থাকলে একদিন বড় বিপদ হবে। তার কথায় আমার বুকের ভেতর অদ্ভুত ভয় জমে উঠল, কারণ আমি বুঝতে পারছিলাম এবার হয়তো আমাদের পরিবারের সবচেয়ে কঠিন সময় শুরু হতে যাচ্ছে। সেদিন পর থেকে বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। আরিফ আগের মতো হাসি খুশি থাকত না, সে চুপচাপ হয়ে গিয়েছিল। রাহুলও সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করত, কিন্তু তার চোখ মুখে সবসময় এক ধরনের অপরাধ বোধ দেখা যেত। আমি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিলাম এই ভেবে যে আমার কারণে দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কিনা। যদিও আমি কোনো ভুল করিনি, তবুও পরিস্থিতিটা আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। একদিন রাতে আরিফ আমাকে বলল, কাল আমি রাহুলের সাথে বাইরে কথা বলতে যাব। আমি চিন্তিত হয়ে বললাম, ঝগড়া করবে তো? সে শান্ত গলায় বলল, না, আমি শুধু ওকে বোঝানোর চেষ্টা করব। পরদিন বিকেলে দুজন একসাথে বেরিয়ে গেল। সারাটা সময় আমার ভীষণ অস্থির লাগছিল, মনে হচ্ছিল কখন কি হয়ে যায়। শাশুড়ি বারবার জিজ্ঞেস করছিলেন, কি হয়েছে তোমাদের, বাড়িতে এত চুপচাপ পরিবেশ কেন? আমি শুধু বলতাম, কিছু না মা, কিন্তু ভেতরে ভেতরে আমি ভেঙে পড়ছিলাম। রাতের দিকে আরিফ একা বাড়ি ফিরল। তার মুখ খুব গম্ভীর ছিল। আমি দ্রুত জিজ্ঞেস করলাম, রাহুল কোথায়? সে ধীরে বলল, ও কিছুদিনের জন্য বন্ধুর বাসায় থাকবে। আমার বুক ধক করে উঠল। কেন?
আরিফ চুপ থেকে বলল, আমি ওকে বুঝিয়েছি যে এই দূরত্বটাই এখন সবচেয়ে দরকার। ও নিজেও বুঝেছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর ধীরে বললাম, ও কি খুব কষ্ট পেয়েছে? আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, পেয়েছে, কিন্তু ও নিজের ভুল বুঝতে পেরেছে। সেদিন রাতে আমার ঘুম এলো না। বারবার মনে হচ্ছিল একটা পরিবারের ভেতরে কত সহজে সম্পর্ক জটিল হয়ে যেতে পারে। পরদিন সকালে শাশুড়ি জানতে পারলেন রাহুল কিছুদিনের জন্য বাইরে গেছে। তিনি অবাক হয়ে বললেন, হঠাৎ কোথায় গেল? আরিফ স্বাভাবিকভাবে বলল, একটু কাজ আছে। আমি লক্ষ্য করলাম আরিফ ইচ্ছে করেই পুরো বিষয়টা লুকিয়ে যাচ্ছে। হয়তো সে চায় না তার মা কোনো কষ্ট পাক। কিছুদিন পর রাহুল আমাকে একটা মেসেজ পাঠালো, ভাবি, আমি জানি আমি ভুল করেছি। আপনার সম্মান নষ্ট করার মতো কিছু আমি কখনো করতে চাইনি, শুধু নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন। মেসেজটা পড়ে আমার মন ভারী হয়ে গেল। আমি অনেকক্ষণ ভেবে শুধু একটা উত্তর দিলাম, নিজেকে বদলাও, নতুনভাবে জীবন শুরু করো, এটাই সবচেয়ে ভালো পথ। এরপর ধীরে ধীরে সময় বদলাতে শুরু করল। রাহুল বাড়িতে কম আসত, নিজের পড়াশোনা আর চাকরির প্রস্তুতিতে মন দিল। আরিফও আগের মতো স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটা অদৃশ্য দূরত্ব যেন আমাদের সবার মাঝখানে তৈরি হয়ে গিয়েছিল। একদিন বিকেলে বারান্দায় দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম। হালকা বাতাস বইছিল। হঠাৎ মনে হলো, কিছু সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে কখনো কখনো মানুষকে নিজের অনুভূতির সাথেই যুদ্ধ করতে হয়, আর সেই যুদ্ধ জিতে যাওয়াটাই আসল শক্তি। সময় কখনো কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গেল। এই কয়েক মাসে অনেক কিছু বদলে গেছে। রাহুল এখন আগের মতো বাড়িতে থাকে না, শহরের বাইরে একটা চাকরি পেয়েছে। মাঝে মধ্যে 2-1 দিনের জন্য বাড়িতে আসে, আবার চলে যায়। তবে সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার আচরণে। আগের সেই অস্থিরতা, অদ্ভুত দৃষ্টি কিংবা অকারণে আমার আশেপাশে ঘুরে বেড়ানো সব যেন ধীরে ধীরে হারিয়ে গেছে। এখন সে আমার সামনে খুব স্বাভাবিকভাবে কথা বলে, প্রয়োজন ছাড়া কখনো বাড়তি কিছু বলে না। আমি বুঝতে পারছিলাম সে সত্যিই নিজেকে বদলানোর চেষ্টা করছে। একদিন বিকেলে শাশুড়ি খুব খুশি হয়ে বললেন, রাহুলের জন্য একটা মেয়ের কথা এসেছে। মেয়েটা খুব ভালো, পড়াশোনাও করেছে। আমি চুপচাপ শুনছিলাম। শাশুড়ি আবার বললেন, তুই একদিন ছবি দেখে বলিস কেমন লাগে। আমি হালকা হেসে বললাম, অবশ্যই মা। কিছুক্ষণ পর রাহুল বাড়িতে এলো। অনেকদিন পর তাকে এত হাসি খুশি লাগছিল, হাতে মিষ্টির বাক্স। সে এসে বলল, ভাবি, একটা সুখবর আছে। আমি হেসে বললাম, কি সুখবর? সে একটু লজ্জা পেয়ে বলল, মেয়েটার সাথে কথা হয়েছে, সবাই চাইলে বিয়েটা হয়ে যাবে। তার মুখের হাসিটা দেখে আমার বুকটা হালকা হয়ে গেল। মনে হলো অবশেষে সবকিছু ঠিক পথে ফিরছে। রাতে সবাই একসাথে বসে গল্প করছিলাম। অনেকদিন পর বাড়িটা আবার আগের মতো প্রাণবন্ত লাগছিল। হঠাৎ রাহুল আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ভাবি, একটা কথা বলবো? আমি বললাম, বলো। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, জীবনে কিছু ভুল অনুভূতি আসে যেগুলো মানুষকে দুর্বল করে দেয়, কিন্তু সময় মতো কেউ যদি সেই ভুলটা বুঝিয়ে দেয় তাহলে মানুষ আবার ঠিক পথেও ফিরতে পারে। তুমি যদি সেদিন আমাকে থামাতে না, তাহলে হয়তো আমি নিজের কাছেই ছোট হয়ে যেতাম। তার কথাগুলো শুনে ঘরের পরিবেশ কিছুটা নীরব হয়ে গেল। আমি ধীরে বললাম, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝে নিজেকে বদলাতে পারাটাই সবচেয়ে বড় ব্যাপার। আরিফ তখন পাশে বসেছিল। সে মৃদু হেসে বলল, এখন পুরনো কথা ভুলে সামনে এগিয়ে যাওয়াই ভালো। রাহুল মাথা নাড়ল। সেদিন রাতে নিজের ঘরে ফিরে আমার মনে হচ্ছিল দীর্ঘদিনের একটা ভার যেন অবশেষে নেমে গেছে। আমি বুঝেছিলাম সম্পর্কের সৌন্দর্য শুধু ভালোবাসায় না, সম্মান আর সীমার মধ্যেও লুকিয়ে থাকে। মানুষ যখন সেই সীমা ভুলে যায় তখন সম্পর্ক ভেঙে যেতে শুরু করে, আর সময় মতো নিজেকে থামাতে পারলে অনেক ভাঙনই এড়ানো যায়। জীবনের প্রতিটা সম্পর্কের একটা আলাদা জায়গা আছে। সেই জায়গাটাকে সম্মান করলেই পরিবারের শান্তি থাকে, ভালোবাসা থাকে। আর সেই রাতেই আমি মনে মনে ঠিক করলাম, অতীতের সব অস্বস্তি পিছনে ফেলে এবার শুধু নতুন শুরুর দিকেই তাকাব।